একসময় কংগ্রেসে ইন্দিরা গান্ধীর পরে সেকেন্ড ইন কমান্ড তাঁকেই মনে করা হতো। তৎকালীন রাজনীতিবিদদের মধ্যে অনেকেই বলতেন তাঁকেই কার্যত নিজের উত্তরসূরি হিসেবে মনে মনে নির্বাচন করেছিলেন ইন্দিরা। কিন্তু 1980-র 23 জুন সকালটা সমস্ত হিসেব ওলটপালট করে দেয়। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেড়ে নেয় তাঁকে। হ্যাঁ, এতক্ষণ আপনারা যার কথা শুনলেন তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাই। নাম সঞ্জয় গান্ধী। আকাশে বিমান ওড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয় গান্ধী এবং অকালে শেষ হয়ে যায় এক তরুণ তুর্কি জনপ্রিয় নেতার জীবন। কিন্তু কি ঘটেছিল সেই দিন, কিভাবেই বা ঘটেছিল সেই দুর্ঘটনা, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। রাজীব গান্ধীর জন্মের 2 বছর পর 1946 সালের 14 ডিসেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন সঞ্জয় গান্ধী। ছোটবেলা থেকেই একগুঁয়ে প্রকৃতির। সঞ্জয়ের পড়াশোনায় ভালো লাগেনি। তিনি প্রথমে ওয়েলহাম বয়েজ স্কুলে এবং পরে দেরাদুনের বিখ্যাত দুন স্কুলে ভর্তি হন। কিন্তু ইন্দিরা এবং ফিরোজ গান্ধীর সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সঞ্জয় গান্ধী তার স্কুলের পড়াশোনাও শেষ করতে পারেননি। শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। এর পেছনে ছিল গাড়ির প্রতি তার আবেগ। অটোমোবাইলের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চেয়ে সঞ্জয় ইংল্যান্ডে চলে যান এবং সেখানে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক রোলস রয়েসের সাথে 3 বছরের জন্য ইন্টার্নশিপ করেন। তারপর তিনি ভারতে ফিরে আসেন এবং বিমানের পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন এবং বাণিজ্যিক পাইলটের লাইসেন্স পান। সঞ্জয় গান্ধী 1970-এর দশকের শুরুতে রাজনীতিতে প্রবেশ করেন। 1974 সাল পর্যন্ত সঞ্জয়ের রাজনীতিতে বিশেষ কিছু করার ছিল না। কিন্তু একই বছর যখন দেশে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা দেশব্যাপী একের পর এক ধর্মঘট বিক্ষোভ শুরু করে, তখন তা ইন্দিরা সরকারকে শুধু হতবাক করেনি, দেশের অর্থনীতিতেও হেঁচকি শুরু করে। শুধু তাই নয়, ইন্দিরা সরকার বড় ধাক্কা খেয়েছিল যখন 1975 সালের 25 জুন আদালত সরকারের কার্যকারিতা নিয়ে কঠোর মন্তব্য করে এবং সরকার অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি তার বিরুদ্ধে যাচ্ছে দেখে ইন্দিরা গান্ধী তড়িঘড়ি করে দেশে জরুরি অবস্থা জারি করেন। জাতীয় নিরাপত্তা, রাজ্যগুলিতে অকংগ্রেস সরকারকে বরখাস্ত করা, প্রেসের সেন্সরশিপ এবং জনসাধারণের দ্বারা উপভোগ করা অনেক সাংবিধানিক অধিকারের বিলুপ্তির কারণে শীঘ্রই লোকসভা নির্বাচন স্থগিত করা হয়েছিল। জরুরি অবস্থার বিরোধিতাকারী নেতা, শিল্পী, বুদ্ধিজীবী সহ হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয় এবং জেলে পাঠানো হয় বা গৃহবন্দী করা হয়। জরুরি অবস্থার এই সময়টি তরুণ সঞ্জয় গান্ধীর জন্য রাজনৈতিক আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছিল। রাজনীতিতে ভিন্ন কিছু করতে মরিয়া সঞ্জয় ইন্দিরার উপদেষ্টার ভূমিকায় অভিনয় করে সমগ্র ক্ষমতা দখল করেন এবং সমগ্র জরুরি অবস্থার সময় নিজের স্বাধীন ইচ্ছাশক্তি চালাতে থাকেন। এটাও বলা হয় যে জরুরি অবস্থার সময় সরকারের নেওয়া সমস্ত কঠিন সিদ্ধান্ত ইন্দিরা এবং তার মন্ত্রিসভার নয়, বরং সঞ্জয় গান্ধীরই ছিল। এই সময়ে যেখানে ইন্দিরা গান্ধী দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 20 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেখানে সঞ্জয় তাঁর প্রস্তাবিত 5 দফা কর্মসূচিকে সারা দেশে জোরালোভাবে বাস্তবায়ন করেছিলেন। এসব কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা, পরিবার পরিকল্পনা, বৃক্ষরোপণ, জাতপাতের বন্ধন ছিন্ন করা এবং যৌতুক প্রথার অবসান। যাই হোক, পরে সঞ্জয়ের প্রোগ্রাম ইন্দিরার 20 দফা কর্মসূচির সাথে একীভূত হয় এবং 25 দফা কর্মসূচি হিসাবে বাস্তবায়িত হয়। এটা লক্ষণীয় যে সঞ্জয় গান্ধী একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন না বা তিনি কোনো সাংবিধানিক ও প্রশাসনিক পদে ছিলেন না, তবুও ইন্দিরা গান্ধী সরকারে তার ব্যাপক হস্তক্ষেপ ছিল। সরকারের মন্ত্রিপরিষদ মন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ বিভাগের ওপর তার নির্দেশ মানার চাপ ছিল। ফলস্বরূপ সঞ্জয়ের হস্তক্ষেপে বিরক্ত হয়ে অনেক ক্যাবিনেট মন্ত্রী এবং আধিকারিক তাদের পদ থেকে পদত্যাগ করেছিলেন। ইন্দিরা সরকারের তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দর কুমার পদত্যাগের কারণ ছিল তার মন্ত্রণালয়ে সঞ্জয় গান্ধীর ক্রমবর্ধমান হস্তক্ষেপের ফল। তার পদত্যাগের পর সঞ্জয় তার দলের সদস্য বিদ্যাচরণ শুক্লাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করেন। সঞ্জয় গান্ধীর জন্য সরকারের এই মন্ত্রকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল,
কারণ এখান থেকেই জরুরি অবস্থার সময় অল ইন্ডিয়া রেডিও এবং সংবাদপত্রের মতো যোগাযোগ মাধ্যমগুলিকে ট্র্যাক ডাউন করার আদেশ জারি করা হয়েছিল। এরপরে সঞ্জয় যেভাবে মিডিয়ার বিরুদ্ধে ক্র্যাক ডাউন করেছিলেন তা এখনও জরুরি অবস্থার তুগলকি আদেশ হিসাবে মনে করা হয়। শেষ পর্যন্ত প্রবল দ্বন্দ্ব এবং দেশে কংগ্রেস বিরোধী পরিবেশ সৃষ্টির কারণে 1977 সালে দেশে জরুরি অবস্থার অবসান ঘটে এবং নির্বাচন ঘোষণা করা হয়। সঞ্জয় গান্ধী প্রথমবার উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই নির্বাচনে শুধু ইন্দিরা ও সঞ্জয়ই পরাজিত হননি, বরং কংগ্রেসকেও চরম পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। এই পরাজয় সঞ্জয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তিনি নতুন করে তার রাজনৈতিক দাবা খেলা শুরু করেন। তিনিও দ্রুত সুযোগ পেয়ে যান। কেন্দ্রে ক্ষমতায় আসা জনতা পার্টির সরকারে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তা অচিরেই ফুটে উঠতে শুরু করেছে। মাত্র 1.5 বছরে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে তার পদ ছাড়তে হয়েছিল। এরপর চরণ সিং প্রধানমন্ত্রী হন। এরপরও জনতা পার্টির অভ্যন্তরীণ কোন্দল শেষ হয়নি। অন্যদিকে মূল্যস্ফীতির কবলে পড়ে দেশ। তেল, চিনির মতো খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া শুরু হয়েছে। কংগ্রেস দল এবং সঞ্জয় গান্ধী দেশের এই বিশৃঙ্খলাকে একটি সুযোগ হিসাবে দেখেছিল এবং সঞ্জয় জনতা পার্টি সরকারের ব্যর্থতা জনগণের সামনে প্রকাশ করতে শুরু করে। শীঘ্রই তার কঠোর পরিশ্রম প্রতিফলিত হয় এবং মাত্র 3 বছরে জনতা পার্টির সরকার শেষ হয়ে গেলে 1980 সালে দেশে ফের নির্বাচনের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন সঞ্জয়। এই নির্বাচনে কংগ্রেস বিপুল জয় পেয়েছে। ইন্দিরা এবং সঞ্জয় জয়ী হন এবং কংগ্রেস আবার ক্ষমতা দখল করে এবং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন কংগ্রেসের এই প্রত্যাবর্তনে সঞ্জয় গান্ধীর বড় অবদান ছিল। কিন্তু তার কয়েক মাস পরেই চলে আসে সেই ভয়ঙ্কর দিন। 1980 সালের 23 জুন জানা যায়, সেদিন সকালে কুর্তা পাজামা ও কোলাপুরি জুতো পরে সফদরজং বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন সঞ্জয় গান্ধী। 10 মিনিটের মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যান তিনি। এরপর চড়ে বসেন নিজের প্রিয় বিমানের ককপিটে। সেদিন ককপিটের পিছনের আসনে বসেন সঞ্জয়। সামনের আসনে ছিলেন তাঁর প্রশিক্ষক ক্যাপ্টেন সুভাষ সাক্সেনা। জানা যায় ওই বিমানটিকে সেই দিনের আগে মাত্র 1 ঘন্টা 45 মিনিট ওড়ানোর অভিজ্ঞতা ছিল সঞ্জয়ের। কিন্তু তা সত্ত্বেও বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন ইন্দিরা পুত্র। সকাল 7:58 মাটি ছাড়ে সঞ্জয় গান্ধীর বিমান। কিছুক্ষণের মধ্যেই আকাশের বুকে স্টান্ট শুরু করেন সঞ্জয়। কিন্তু নিয়তি সেদিন হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল। বিমান ঠিক কতটা উচ্চতায় রয়েছে তা আন্দাজ করতে পারেননি সঞ্জয় গান্ধী, যার জেরে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। নিয়ন্ত্রণহীন বিমানের একটি ডানা ধাক্কা খায় একটি নিম গাছে। সকাল 8:10 অর্থাৎ ঠিক 12 মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর। এটা বললে ভুল হবে না যে স্বাধীন ভারতের ইতিহাসে সঞ্জয় গান্ধী এমন একজন রাজনীতিবিদ ছিলেন যিনি শুধু উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না, তিনি ছিলেন দূরদর্শীও। তিনি দেশকে যেসব পরিকল্পনা দিয়েছিলেন সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে দেশ বদলে যেতে পারে।